আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। দাদু ভাই, এখন যে তোমার উষামার বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি খুশি তো? জি দাদু, অনেক ভালো লেগেছে শুনে। ফয়সাল, উষা তেমন আয়োজন করতে দিচ্ছে না, তাই শুধু মসজিদেই আগ্দ হবে। ওইখানে তুমি রুহানকে নিয়ে যাবে আর কি। আচ্ছা খালাম্মা, আমরা আসবো। আগদের পরের দিন ওরা দেশের বাইরে চলে যাবে। উষা তোকে দেখতে চায় না ফয়সাল। তুই আপাতত বাসায় আসিস না। তুই তো জানিস মেয়েটা তোকে কত ভালোবাসে। ও তোকে দেখলে দুর্বল হয়ে যায়। আর এতদিন তো তোর অপেক্ষাতেই ছিল। ফয়সাল আহমেদ চুপ করে রইলেন। উষা বিয়ে করছে শুনে তার ভালোই লাগছে। তিনি মেয়েটার অপেক্ষার মূল্য দিতে পারেননি, তাই তার ভীষণ খারাপ লাগছিল। কিন্তু উষার ভালোবাসার সমাধান হয়তো তার পক্ষে দেওয়া সম্ভব নয়। তবে আজ উষার জীবনে নতুন অধ্যায় শুরু হবে জেনে তিনি খুশি হয়েছেন। শাহিদা বলেন, রুহান, দুলাভাই, তোর উষামা তোকে এয়ারপোর্টে যেতে বলেছে। যাওয়ার আগে তোকে একবার দেখতে চাই। অবশ্যই যাবি কিন্তু। 3 দিন পর আজিজের সাথে উষার আকদ হয়ে যায়। পরের দিন তারা চলে যাবে দেশের বাইরে। রোহান উষার সাথে দেখা করার জন্য বিমানবন্দরে গিয়েছিল। উষা সেখানে রোহানকে দেখে কেঁদে ফেল। সে অশ্রুজনক কণ্ঠে রোহানকে বলল, তোকে মায়ের মতো ভালোবাসতে পারিনি, কিন্তু আমি চেষ্টা করেছিলাম। হয়তো মার অনুভূতি আসেনি, তাই তোর মনে জায়গা পাইনি। রুহু, এই চিঠিটা তোর জন্য। এই চিঠিতে আমি আমার জীবনে ঘটা সব কিছুই লিখে রেখেছি, যা হয়তো কেউ জানে না। আসলে সেই কথাগুলো মুখে বলার ভাষা নেই, তাই চিঠিতে লিখেছি। হয়তো এই চিঠি পড়ার পর তুই আমাকে ঘৃণাই করবি, কিন্তু আমাকে ওয়াদা কর এই ব্যাপারে কখনো তোর বাবা আর মাকে কিছু বলবি না। আচ্ছা বলবো না, আমার উপর বিশ্বাস রেখো। আচ্ছা, আমি যাই, আর ফিরে আসবো না তোদের জীবনে। তবে এখন আমার একটাই আশা, কখনো যাতে তোর বাবার সাথে আমার দেখা না হয়। আর অপেক্ষার ফল আজ আমাকে এভাবেই পেতে হয়েছে। কিন্তু জানিস, আজিজ মানুষটা না অনেক ভালো। তোর বাবা আজিজ সম্পর্কে ঠিকই বলেছিল। সে সব জেনেও আমাকে মেনে নিয়েছে। ইনশাল্লাহ ভালোই রাখবে। তোরা ভালো থাকিস। দিব্য আর দিয়ার সাথে তো আর দেখা হলো না। আচ্ছা, তোর বাবার খেয়াল রাখিস কিন্তু। তার বয়স বেড়েছে, কিন্তু দেখায় না, ভেতরে ভেতরে খুব দুর্বল। আর রাজিয়াকেও খুব ভালোবাসে। তোর মা অনেক ভাগ্যবতী রে। এত বছরের দূরত্ব তাদের ভালোবাসার কোনো পরিবর্তন ঘটায়নি। একেই বলে বিশুদ্ধ ভালোবাসা। উষা চলে গেল নতুন জীবন শুরু করতে। উষার জীবন সুখের হোক, এটাই একমাত্র চাওয়া। মেয়েটা ভালোবাসার জন্য বহু অপেক্ষা করেছিল, তবে আজ যাত্রা শুরু করেছে নতুন ভালোবাসার হাত ধরে। আজিজকে সে ভালোবাসে না, হয়তো একদিন ভালোবেসে ফেলবে। রোহান বাসে এসে চিঠিটা পড়া শুরু করলো। চিঠিতে লেখা, প্রিয় রোহ, প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। জানিস, আমি ছোটবেলা থেকেই তোর বাবাকে ভালোবাসতাম, কিন্তু কখনো বুঝতে চাইনি যে আমাকে নিয়ে কিছু অনুভব করে কিনা। তোর বাবা ভালোবাসেই তোর মাকে বিয়ে করে এনেছিল, আর এদিকে আমি বোকার মতো তোর বাবার স্বপ্নে বিভোর ছিলাম। আমার ভালোবাসা এত অন্ধ হয়ে গেছিল যে আমি মনে মনে তাদের দেখে খুব কষ্ট পেতাম। তোর মাকে সহ্য করতে পারতাম না। তোরা 2 ভাই হওয়ার পর তোর মা তোদের নিয়ে খুব ব্যস্ত থাকতো। এই সুযোগটাই আমি নিয়েছিলাম। জানিস, তোর বাবা বড্ড ভালো, কখনো আমাকে খারাপ নজরে দেখেইনি। সে চাইলে আমার সাথে সম্পর্কে জড়াতে পারতো, কিন্তু কখনো সে সুযোগ নেয়নি। আমাদের আড্ডার বেশিরভাগ সময় সে তোর মায়ের জন্য কি কিনবে, কি রাঁধবে, তোরা ছোট ছেলে, তোদের জন্য কি করবে, এসব ভবিষ্যৎ পরিকল্পনাই করতো। কিন্তু তোর মা ভেবে নিয়েছিল অন্য কিছু। এরপর তাদের মধ্যে খুব ঝগড়া হলো। আমি জানতাম তোর বাবা কোনো প্রশ্নের ব্যাখ্যা দেওয়া পছন্দ করেন না। কেউ সন্দেহ করলে বা তোর বাবাকে কেউ খারাপ মনে করলেও সে চুপই থাকবে, তবুও কোনো কৈফিয়ত দেবে না। কিন্তু ওই দিন তো সে আমাকে বাসা থেকে বের করে দিয়েছিল। অপমান না করলেও সে আমাকে কঠোর ভাষায় চলে যেতে বলেছিল। রাজিয়ার রাগটা যে আমার উপরেই ছেড়েছিল, সেদিনই আমার মনে খুব জন্মে যায়। কয়েক বছর পর পড়াশোনা শেষ করেই আমি চট্টগ্রামে চলে আসি। ততদিনে দিয়ার জন্ম হয়ে গেছে, আর আমিও একটা সুযোগ খুঁজে পেলাম। এবার তোর মায়ের সাথে ভালো বন্ধুত্ব করি, তারপর তোর বাবার নামে উল্টোপাল্টো বোঝানো শুরু করি। তার মাথায় সন্দেহ ঢুকিয়ে দিই। ডাক্তার হওয়ার কারণে তোর বাবাকে অনেক রোগী ফোন দিত। মাঝে মাঝে রাতে ডিউটি পড়তো,
আর আমি রাত জেগে রোগী সেজে তোর বাবাকে মেসেজ করতাম। কখনো কখনো তোর মায়ের চোখে পড়ে যেত। আর এভাবেই তাদের মধ্যে ভুল বোঝাবুঝি শুরু হয়ে যায়। রাজিয়া অনেক জেদি মেয়ে ছিল, কিন্তু তবুও তোর বাবাকে ছেড়ে যায়নি। শেষমেশ আমার বান্ধবীর মাধ্যমে তোর বাবার নামে মিথ্যে অপবাদ দিই যে তোর বাবা অবৈধ সম্পর্কে আছে আর সে অবৈধ সন্তানের বাবা হবে। এরপর আমার প্ল্যানটাও কাজ করে। তোর মা ওই দিন রাতেই বাসা ছেড়ে চলে যায়। তোকেও নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তোর বাবার সাথে অনেক কথা কাটাকাটি হয়, যার কারণে দিব্য আর তোর মধ্যে যে কোনো একজনকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। এই পুরো ঘটনায় তোর মায়ের কোনো দোষ ছিল না, দোষ ছিল তোর বাবার। এত কিছু জেনেও সে কখনো সব আগের মতো স্বাভাবিক করতে চায়নি, কারণ সে একগুঁয়ে কৈফিয়ত দেবে না। আর তাই আমিও আমার কুকাজে সফল হয়ে যাই। তবুও আমি পেয়েও আমার ভালোবাসা পাইনি। আমি অনেক খারাপ রে। আমি তোর শৈশব নষ্ট করেছি। আমি তোর মায়ের কাছ থেকে তোকে আলাদা করেছি। আমি তোদের জীবন থেকে 15 বছর চিনিয়ে নিয়েছি। তবুও ক্ষমা করে আমাকে মুক্ত দিস রহু। এই কথা তোর বাবা জানলে সব শেষ করে দেবে। আমি চাই না ফয়সাল সব জানুক। প্লিজ রহু, মাফ করে দিস আমাকে। তোর বাবা মাকে এইসব কথা বলিস না। এতে তোর রুশামা। আমি চাইলেও তোমাকে ক্ষমা করতে পারবো না। তুমি আমার জীবনটা এলোমেলো করে দিয়েছ। আজ তোমার কারণে দিব্য বাবাকে ঘৃণা করে। তোমার জন্যই দিয়া বাবার আদর থেকে বঞ্চিত হয়েছে। এতটা বছর ধরে আমার মা মনে পাথর জমিয়ে রেখেছিল। আর বাবা, সে কিভাবে নিজেকে সামলে নিয়েছিল? প্রিয় মানুষটির মুখ থেকে এত বড় অপবাদ শুনতে কারোই ভালো লাগে না। ঈশাকে ছাড়া একটা দিন আমার বহু কষ্টে কাটে। আমি তো শুধুই ভালোবেসেছিলাম। আমার ঈশার সাথে কোনো সুন্দর মুহূর্তও ছিল না। তবুও বড় কষ্ট হয় নিজেকে ঈশাহীন ভাবতে। আর যারা সুন্দর স্মৃতি নিয়ে আলাদা হয়েছে, তাদের কষ্টগুলো কেমন হতে পারে ভাবতেও পারছি না। প্রিয় মানুষটি থেকে আলাদা থাকতে গেলে দম আটকে যায়। প্রিয় মানুষের জন্য অনিশ্চিত অপেক্ষায় থাকা জীবনের একটা কঠিন পরীক্ষা। উষা এখন নিজেকে স্বীকার করে নিয়েছে সেই এই ভুল বোঝাবুঝি সৃষ্টি করেছিল। রোহন উষাকে ওয়াদা করেছিল এই কথা তার বাবা মাকে বলবে না, কিন্তু দিব্যকে না জানলে তাদের বাবা মার এই ভাঙ্গা সম্পর্ক কোনোদিনই জোড়া লাগবে না। কারণ দিব্য ফয়সাল আহমেদকে অপরাধী ভাবে, আর সে কখনো এই মিল হতে দেবে না। তাই রোহান দিব্যকে এই চিঠিটা দেখালো আর সব ঘটনা খুলে পড়ল। আর এরপর চিঠিটা জ্বালিয়ে দিল। এখন দুই ভাই মিলে তাদের বাবা মার অপেক্ষার সমাপ্তি ঘটানোর পরিকল্পনা করছে। খুব শীঘ্রই সমাপ্তি ঘটবে 15 বছরের অনিশ্চিত অপেক্ষার। কয়েকদিন পর অদিতি আর ইফতেখার খান দেশে আসেন। অদিতি এসে আবার রক্তিমের পেছনে পড়ে গেল, যদিও রক্তিম এবার যথেষ্ট অবহেলা করেছিল, যার ফলে অদিতি মনে মনে অনেক কষ্ট পেয়েছে। এদিকে ইফতেখার খান আর জুনায়েদ হোসেন দেরি না করে সম্পর্কটি এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। রাতে সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ইফতেখার খান মেয়ে অদিতিকে নিয়ে রক্তিমদের বাসে এলেন। এই সম্পর্ক আগানোর ব্যাপারে বেগম আতিকা, নবনী আর জুনায়েদ হোসেনের কোনো দ্বিমত ছিল না। তাই এবার রক্তিমের মত জানার জন্য তাকে ডেকে আনা হলো। রিধিও পর্দার আড়ালে দাঁড়িয়ে নীরবে সব দেখছিল। নবনী বলেন, রক্তিম, আমাদের অতিথিকে পছন্দ, তুই কি বলিস? রক্তিম কি বলবে বুঝতে পারছে না। এমন পরিস্থিতির জন্য সে মোটো প্রস্তুত ছিল না। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। এভাবে সবার সামনে না জানিয়ে এ ব্যাপারে তাকে আগে জানানো উচিত ছিল। এখন রক্তিম একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেছে। এদিকে রিধির হাত পা চলছে না। সে বুঝে গেছে সে রক্তিমকে হারিয়ে ফেলেছে। রিধি আর নিজেকে নিয়ন্ত্রণ করে রুমে এসে দরজা বন্ধ করে দিল। অন্যদিকে রক্তিম বলল, আমার অদিতির সাথে কিছু কথা আছে। এরপর রক্তিম আর অদিতি বারান্দায় এসে দাঁড়ালো। অদিতি রক্তিমকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, আই লাভ ইউ রক্তিম। আমার এই বিয়েতে অমত নেই। আমি তোমাকে স্কুল থেকে ভালোবাসি। আমার এখন ভাবতে ভালো লাগছে যে আমাদের বিয়ে হবে, শেষমেশ আমার অপেক্ষার সমাপ্তি হবে। কিন্তু আমি অন্য একজনকে ভালোবাসি। আমি তো এই বিয়ে করতে পারবো না। পাগল হয়ে গেছো তুমি? কি যাতা বলছো? আমাকে কেউ আগে এই ব্যাপারে জানায়নি। এতদিন যে এসব কথাবার্তা চলছে তা আমি আজ জানলাম। অদিতি, তুমি আমার ভালো বন্ধু, কিন্তু আমি এর চেয়ে বেশি তোমাকে নিয়ে কখনোই ভাবিনি। সরি, আমি তোমাকে ভালোবাসি না। অদিতি অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। এই মুহূর্তে তার প্রচুর কান্না পাচ্ছে। সে নিজেকে নিয়ন্ত্রণ করে বলল, কে সে মেয়ে যে তোমার মনে জায়গা পেয়েছে? রিধি। রিধি? কিভাবে সম্ভব? তুমি তো জানোই রিধিকে দত্তক নেওয়া হয়েছিল।
তাই ওর সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, তবে আত্মার সম্পর্ক ঠিকই হয়ে গেছে। রিধির ভালোবাসা পাওয়ার জন্য আমি অনেক অপেক্ষা করেছি। আজ আমার ভালোবাসাও আমি পেয়ে গেছি। রিধিও এখন আমাকে ভালোবাসে। এখন এটা শুধু সবাইকে জানানো বাকি। তোমার নানু, মা বাবা এরা কি রিধিকে তোমার বউ হিসেবে মেনে নেবেন? কেন, কোনো সমস্যা আছে রিধির মধ্যে? সমস্যা তো নেই, কিন্তু তোমার পরিবারে তো বংশ, জাত এসব নিয়ে খুব কঠোর নিয়ম আছে, আর রিধির তো কোনো বংশ পরিচয় নেই। মানুষ হিসেবে পরিচয়টা সবচেয়ে বড় পরিচয়। আমি রিধিকে ভালোবেসেছি, তার বংশকে নয়। আর বিয়ে আমি রিধিকেই করব। আর ভালো বংশে জন্ম নিয়েও মানুষ খারাপ হয়। ভালো বা খারাপ আমাদের নিজেদের মধ্যে। বংশ কখনো চরিত্রের সার্টিফিকেট হতে পারে না। আমি চাই আমার রিধিকে তারা মানুষ হিসেবে মেনে নিক। বংশ দেখে নয়, আমি এর শেষটা দেখতে চাই। যেদিন আর কোনো সুযোগ থাকবে না, ওই দিন ভালো মতো খোঁজ নিয়ে রিধির বংশের ট্যাগ সামনে আনবো। তবে এর আগে আমি আমার বাবা মাকে এই রীতিনীতি পাল্টানোর একটা সুযোগ দিতে চাই। বোঝাতে চাই মানুষকে মানুষ হিসেবে পরিচয় দিতে হয়, বংশজাত দেখে নয়। আমি তোমাকে খুব ভালোবেসেছিলাম, আর রিধিকেও আমার খুব ভালো লাগে। আমি তোমার ভালোবাসার বাধা হব না। তোমার ভালোবাসা পাবো না তো কি হয়েছে, তবে বন্ধু হয়ে থাকার সুযোগটা হারাতে চাই না। ধন্যবাদ অদিতি। চলো, এখন সবাই আমাদের অপেক্ষায় আছে। অদিতি আর রক্তিম জানিয়ে দিল তাদের এই সম্পর্কটা আগানোর কোনো ইচ্ছে নেই। এরপর ইফতেখার সাহেব আর অদিতি চলে যাওয়ার পর নবনী রক্তিমকে জেরা করা শুরু করলেন। এদিকে চিৎকার চেঁচামেচির শব্দ শুনে রিধি রুম থেকে বেরিয়ে এলো। সে কাঁদতে কাঁদতে চোখগুলো একদম ফুলিয়ে ফেলেছে। এরপর সে যখন বুঝতে পারল রক্তিম না করে দিয়েছে, তখন সে কান্নার মাঝে হেসে দিল। এই মুহূর্তে রক্তিম আর রিধি মুখোমুখি দাঁড়িয়ে আছে। রিধির মুখে হাসি দেখে রক্তিমের ঠোঁটো হাসি ফুটে উঠেছে, কারণ সে ভালোবাসার প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। রক্তিমের বাসার পরিবেশ এখন থমথমে। অদিতি ও তার বাবা চলে যাওয়ার পর রক্তিম জুনায়েদকে জানিয়ে দেয় সে রিধিকে ভালোবাসে আর বিয়ে করলে রিধিকেই করবে। জুনায়েদ সাহেব সব শুনে কিছু না বলে নিজের রুমে চলে যান। নবনী হুসাইনও স্বামীকে অনুসরণ করলেন, কিন্তু বেগম আতিকা রিধির ওপর খুবই বিরক্ত, যেন সব কিছুর জন্য একমাত্র রিধি দায়ী। তিনি রিধির হাত শক্ত করে ধরে তাকে টেনে নিয়ে যেতে গেলে রক্তিম বাধা দিয়ে বলল, নানু প্লিজ, তুমি রিধিকে কিছু বলো না। চুপ কর তুই। এই মেয়ের সাথে প্রেম করে আমাদের নাক কাটিয়েছিস। কি আছে এই মেয়ের মধ্যে? না আছে বংশ, না আছে নাম। কোত্থেকে কুড়িয়ে এনে পড়াশোনা করিয়ে দেখে আমাদের সামনে এভাবে বেহায়ের মতো দাঁড়িয়ে আছে। নানু, তুমি রিধির সাথে এভাবে কথা বলতে পারো না। যা বলার তুমি আমাকে বলো, ওর কোনো দোষ নেই। না, কোনো দোষ নেই। দোষ তো সব আমাদের। কোনো দোষ নেই, দোষ তো সব আমাদের। একে অনাথ আশ্রমে রেখে না এসে ঘরে তুলেছি। আতিকা রিধির সামনেই যাচ্ছে তাই তাকে বলে অপমান করছে, আর রক্তিম রিধিকে এসব কঠোর ভাষা থেকে বাঁচানোর চেষ্টা করছে। সকালে জুনায়েদ সাহেব না খেয়ে বাসা থেকে বের হয়ে গেলেন। রিধিকে তিনি অনেক ভালোবাসেন, কিন্তু রক্তিম আর রিধির কোনো সম্পর্ক থাকতে পারে এটা তিনি কখনোই কল্পনা করেনি। তিনি মনে করতেন তাদের মধ্যে যা ছিল তা ভাই বোনের সম্পর্কের মতো। এদিকে রক্তিম আজ আর অফিসে যায়নি। রিধিকে এই পরিবেশে রেখে যাওয়ার মতো সাহস তার নেই। রিধি নবনী হুসেনের কাছে এসে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমি তোমাদের কষ্ট দিয়েছি তাই না? সরি, আমি ইচ্ছে করে করিনি, সত্যি। নবনী রুমের দরজা বন্ধ করে দিয়ে রিধিকে কাছে টেনে এনে বলেন, ইচ্ছে করে করিসনি, আচ্ছা মানলাম। ভুল তো সন্তানদেরই হয়। আমরা বাবা মা কেন হয়েছি, তোদের ভুলগুলো ক্ষমা করে দেওয়ার তো আমাদের দায়িত্ব। তুমি আমাদের ক্ষমা করে দিয়েছো? হ্যাঁ, তবে একটা সত্য আছে। তুমি যা বলবে তাই হবে। এখন থেকে আমি তোমার সব কথা মেনে নিব। আগে যা হয়েছে সব ভুলে যা। রক্তিমকে মাথা থেকে ঝেড়ে ফেল। আমরা তোর জন্য ভালো ছেলে খুঁজে আনবো। অনেক ধুমধাম করে তোর বিয়ে দেব। দেখিস তুই অনেক সুখে থাকবি। রিধি নবনীর কথায় স্তব্ধ হয়ে গেল। রক্তিমকে সে মাথা থেকে কিভাবে ঝাড়বে? রক্তিম তো তার মন প্রাণ সব জায়গা দখল করে নিয়েছে। সে পারবে না রক্তিমকে ভুলতে। রিধি কাঁপা কাঁপা গলায় নবনীকে বলল, আমি ভালোবাসি রক্তিমকে। চুপ, একদম চুপ। তুই বেহাইয়ার মতো আমাকে এসব কিভাবে বলছিস? রক্তিম আমার একটা মাত্র ছেলে। আমি তোর সাথে বিয়ে দিয়ে আমার ছেলের জীবনটা ধ্বংস করে দেব? আমি ওর অনেক খেয়াল রাখবো। তোকে আমরা মেয়ের মতো বড় করেছি, কোনো ইচ্ছে অপূর্ণ রাখিনি। যা চেয়েছিস তাই দিয়েছি, আর আমাদের তুই এসব প্রতিদান দিচ্ছিস?
আজ বুঝতে পারলাম আমি এতদিন দুধ কলা দিয়ে সাপ পুছেছি। হৃদি নবনীর পায়ের কাছে বসে পড়ল আর কান্না ভেজা কণ্ঠে বলল, আই প্রমিস, তুমি এখন থেকে যা বলবে আমি সব মেনে নিব। যত কঠিন কাজ দেবে সব করব। যত ইচ্ছে হোক তুমি কড়া ভাষায় কথা বলো, আমি কখনো কিচ্ছু বলবো না। কিন্তু রক্তিমকে কেড়ে নিও না, আমি ওকে ছাড়া ভালো থাকবো না। তোর ভালো থাকার জন্য কি আমরা সবাই কষ্টে থাকবো? আর তোর বাবা? ও বাবা কেন বলছি? তুই কি কখনো আমাদের বাবা মা ভেবেছিস? এখন বল, তুই রক্তিমের বাসার সামনে কিভাবে দাঁড়াবি? রিধিমা বলে তোকে মাথায় তুলে রাখতো, বিশ্বাস করতো তোকে, আর তুই তার ছেলের সাথেই ঘর বাঁধার স্বপ্ন দেখছিস। এই সম্পর্ক আমরা কখনোই মেনে নেব না। আমাদের ছেলের জন্য আমরা উচ্চ বংশীয় মেয়ে ঘরে আনবো, যারা আমাদের স্ট্যাটাসের হবে। আর আমার তো 2-3টা নয়, একটা মাত্র ছেলে। ছেলের বিয়ে নিয়ে, তার বউ নিয়ে কত স্বপ্ন ছিল আমাদের। তুই এভাবে সব শেষ করে দিবি? আমাদের দেখে কি তোর দয়া হচ্ছে না? এত কিছু করেছি তোর জন্য, তারপরেও? হৃদির কান্নার বেগ ধীরে ধীরে বেড়ে যেতে লাগলো। এই মুহূর্তে তার নিজেকে নগণ্য আর আবর্জনা মনে হচ্ছে। আজ হৃদির মনে হচ্ছে এই পৃথিবীতে তার কিছুই নেই। তার আম্মি বাপ্পি ছাড়া কেউ তাকে মন থেকে কখনো ভালোই বাসেনি। হৃদি মুখ চেপে কাঁদছে, যাতে রক্তিমের কানে এই কান্নার শব্দ না পৌঁছায়, কারণ প্রিয় মানুষের সামনে সে ছোট হতে চায় না। রক্তিমের কাছে রিধির অনেক গুরুত্ব, আর সেই গুরুত্ব কমানোর ইচ্ছে রিধি নেই। রিধি তার ঘর এসে দরজা আটকে এক কোণে বসে পড়ল। তার ছোটবেলার একটা ড্রয়িং খাতা আছে, সেখানে সে তার বাপ্পি, আম্মি আর অনু ভাইয়ের ছবি এঁকেছিল। রিধির কাছে তাদের কোনো ছবি ছিল না। রক্তিম মস্তিষ্ক থেকেও তাদের ছবি মুছে গেছে, তাই সে তার কাঁচা হাতে আঁকা ছবিগুলোতে হাত বুলিয়ে যাচ্ছে। ইচ্ছে করছে ছবিগুলো বের করে তাদের কাছে নিয়ে আসতে। সে একটা পেন্সিল হাতে নিয়ে আঁকা ছবিগুলোর পাশে নিজের একটা ছবি আঁকলো, আর ছবির নিচে নাম লিখল অনাথ অসহায় মেয়ে রিধি। রিধি কাঁদতে কাঁদতে মেঝেতে শুয়ে পড়ল। সে এখন কি করবে নিজেই বুঝতে পারছে না। রক্তিমকে ছাড়া সে ভালো থাকবে না, আর বাবা মাকেও কষ্ট দিয়েও সে শান্তিতে থাকতে পারবে না। দুপুরে রক্তিম রিধির দরজায় কড়া নাড়ল আর ধীর কণ্ঠে বলল, রিধি, কিছু খেয়ে নাও, নয়তো শরীর খারাপ করবে। দেখো, তুমি না খেলে আমিও কিন্তু খাবো না। এরপর আমি যদি অসুস্থ হয়ে পড়ি তোমারই দোষ হবে। রিধি কোনো উত্তর না পেয়ে রক্তিম আবার বলল, এই রিধি, অনশন করছো নাকি? দেখো, তোমার এসব করতে হবে না। অনশন করতে হলে আমি করব। রিধি প্লিজ দরজাটা খোলো, কিছু তো একটা বলো। তুমি কি ঠিক আছো? এবারও রিধি কিছু বলল না। রক্তিম এবার রাগী কণ্ঠে বলল, দেখো, কিছু না বললে আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো। রক্তিম, আমার খিদে নেই, প্লিজ যাও, আমাকে একা থাকতে দাও। জুনায়েদ হোসেন সন্ধ্যায় বাসে এলেন। বাবা আসার পর রক্তিম তার কাছে গেল আর পা ধরে রিধি ও তার সম্পর্কটা মেনে নেওয়ার জন্য ভিক্ষা চাইল। ছেলের আকুতি শুনে জুনায়েদ সাহেবের মন গলে গেল। তিনি কখনোই চাননি রিধি তাদের চোখের আড়াল হোক। এদিকে রক্তিম আর রিধির বিয়ে হলে রিধি সারা জীবন তাদের সাথেই থাকবে। জুনায়েদ হোসেন সমাজ, পরিবারের রীতিনীতি, বংশজাত এসব নিয়ে মাথা ঘামান না। সন্তানদের খুশি তার জন্য সব। কিন্তু নবনী আর বেগম আতিকার এই সম্পর্কে মত নেই। অন্যদিকে তিনি বেগম আতিকার কথার বিরুদ্ধে কখনোই যাননি, কারণ বেগম আতিকা তার মায়ের মতোই। এদিকে রক্তিমা শুধু তার বাবা মা নয়, বেগম আতিকার কাছেও অনেক অনুরোধ করলো, কিন্তু রক্তিমের চোখের পানি আর মনের যন্ত্রণা কেউ বুঝতে পারল না। সব বাবা মা চায় তাদের সন্তান ভালো থাকুক, সুখে থাকুক। তাই রক্তিমের বাবা মার মতো অনেক বাবা মারা ভালোবাসার সম্পর্কগুলো অনেক সময় মেনে নিতে পারে না। কিন্তু এখানে কেউ অপরাধী নন। সমস্যা শুধুমাত্র দৃষ্টিভঙ্গির। ভালোবাসার মানুষকে একজন প্রেমিক বা প্রেমিকা যে দৃষ্টিতে বিচার করে, বাবা মা ওই দৃষ্টিতে বিচার করে না। আর বাবা মা যে দৃষ্টিতে এই সিদ্ধান্ত নেন, সেই দৃষ্টি বোঝার ক্ষমতা সন্তানদের মাঝে নেই। যদি ভাগ্যক্রমে দৃষ্টিভঙ্গি মিলে যায়, তখন হয়তো মেনে নেওয়াটা অনেক সহজ হয়। সম্পর্কগুলোর বাস্তবতা ভাগ্যের হাতে। রক্তিম ও রিধি একে অপরকে কাছে পাওয়ার অপেক্ষায় যদি বাস্তবতার আড়ালে হারিয়ে যায়, এখানে শুধুমাত্র তাদের ভাগ্যেরই দোষ, অন্য কারোর দোষ নেই। এক মিষ্টি হওয়ার মতো ভালোবাসার ছোঁয় জেগে উঠেছিল রিধি রক্তিম। ভালোবাসা ছিল তাদের মন প্রাণ জুড়ে। আগে পাছে কী হবে এসব তারা ভেবে দেখেনি। প্রেমে পড়লে মানুষ বাস্তবতা থেকে দূরে সরে যায়, কল্পনার রাজ্যে বিচরণ করে। তখন তার কাছে সেই কল্পনার বাস্তব জগৎ মনে হয়।
কিন্তু যখন তাদের বাস্তবতায় ফিরে আসতে হয় তখন ছুটে যায় বহু প্রেমের গল্প। কেউ চোরের মতো পালিয়ে পূর্ণতা দেয় সেই প্রেমটিকে, যা কখনো সমাধান হতে পারে না। আবার কেউ কেউ মৃত্যুকে বরণ করে ইতিহাস করতে যায়, যা ইতিহাস না হয়ে মানুষের কাছে উপহাস হয়ে পড়ে। আর কিছু মানুষ বাস্তবতা মেনে নিয়ে ছেড়ে দেয় প্রিয় মানুষটির হাত। মনে কষ্ট থাকলেও তারা অন্যের জন্য মুখে হাসি ঝুলিয়ে রাখতে পারে। তবে সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন, আর অন্যের জন্য কোনো কিছু ত্যাগের ফল কখনোই খারাপ হয় না। নবনী, হোসেন আর বেগম আতিকা কয়েকদিন ধরে রোহানের মা বাবার সাথে কথা বলার জন্য জুনায়েদ হোসেনকে চাপ দিচ্ছেন, কারণ তারা রিধির জন্য রোহানকে পছন্দ করেছেন। তাই শেষমেশ ইচ্ছে না থাকা সত্ত্বেও জুনায়েদ সাহেব নবনীকে সাথে নিয়ে রাজিয়া রহমানের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যান। এদিকে রাজিয়া রহমান প্রস্তাব শুনে বলেন, রিধিকে আমার খুব পছন্দ, কিন্তু আপনাদের রোহানের বাবার সাথে কথা বলা উচিত, কারণ রোহান তার বাবার সাথেই থাকে। রোহানের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তারই। এরপর নবনী আর জুনায়েদ শুকনো মুখে বাসায় ফিরলেন। এদিকে বেগম আতিকা অধীর আগ্রহে তাদের অপেক্ষায় ছিলেন, কিন্তু সব শুনে তিনিও হতাশ হলেন। রাজিয়ার উত্তর জুনায়েদ সাহেবের পছন্দ হয়নি। তিনি সোজাসুজি বলে দিলেন, যে ঘরে বাবা মার মধ্যে সম্পর্ক ভালো নেই সেই ঘরে আমি মেয়ে বিয়ে দিব না। ছেলের বাবা মা আলাদা থাকে, তাহলে আমার মেয়েটা কি স্বামীর সাথে একবার শ্বশুরের কাছে আর একবার শাশুড়ির কাছে দৌড়াতে থাকবে? আর রোহান, সে যদি বাবার মতোই হয়, আমার মেয়েটাকে যদি ছেড়ে যায় তখন কি হবে? ছেলেটা অনেক ভালো, তুমি বুঝতে পারছো না। আর ঈশার বাবা মা কি তাদের মেয়েকে দিব্যর সাথে বিয়ে দেয়নি? ওটা প্রেমের সম্পর্ক ছিল, ওদের মধ্যে ভালো সম্পর্ক আছে। আর আমরা কি রোহানের বাবাকে চিনি? আর তুমি এসব কি বলছো না বনি? রিধি যদি তোমার পেটের সন্তান হতো, তুমি কি তাকে রোহানের সাথে বিয়ে দেওয়ার কথা বলতে? ছেলেটা যতই ভালো হোক, কিন্তু সে কি শিখেছে বাবার কাছ থেকে? বাবারা কি ওভাবে সময় দিতে পারেন যেভাবে মারা সন্তানদের সময় দেন? এত বছর সে তো বাবার সাথেই ছিল, মাকে তো এখন পেয়েছে। ছেলেটা তো মা ছাড়া বড় হয়েছে, তার মধ্যে কি কোনো শৃঙ্খলা থাকতে পারে বলে মনে করো তুমি? আর সে শিখেছেই বাকি, তার নিজের পরিবারই তো ঠিক নেই। তবুও বেগম আতিকার অনেক বলার পর জুনায়েদ হোসেন রোহানের বাবার সাথে কথা বলার জন্য রাজি হলেন। এদিকে বেগম আতিকা আর নবনী রিধিকে তাড়াতাড়ি বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। যদিও রক্তিমার রিধির কানে এখনও এসব খবর পৌঁছায়নি। অন্যদিকে রাজিয়া দিব্যকে বলেন, রোহানের জন্য রিধিকে তার পছন্দ হয়েছে, কিন্তু দিব্য মায়ের কথা শুনে এ ব্যাপারে আর কিছুই বলল না, কারণ সে জানে রক্তিম রিধিকে অনেক ভালোবাসে। ঈশা দিব্যকে এসব ব্যাপার নিয়ে চিন্তা করতে দেখে বলল, তুমি টেনশন করছো কেন? রোহন ভাইয়া তো একদিন বিয়ে হবেই, আর রিধিও অনেক ভালো মেয়ে। তুমি বরং একবার রোহন ভাইয়ের সাথে কথা বলে দেখো। রোহানের সাথে কথা বলার কোনো মানেই হয় না। যেখানে রক্তিম ভাই রীতিকে ভালোবাসেন সেখানে রোহান কেন আসবে? হয়তো রক্তিম ভাইয়ের ভালোবাসা এক পাক্ষিক ছিল, হয়তো বা রিধি তাকে ভালোবাসে না। আর ভালোবাসলে কি আঙ্কেল আন্টি বিয়ের প্রস্তাব নিয়ে আসতো? আমি কিছুই বুঝতে পারছি না। তবে আমি রোহানকে এখন কিছু বলতে পারবো না। আমার আগে রক্তিম ভাইয়ের সাথে কথা বলতে হবে। কিছু তো একটা ঘাপলা আছে। রিধি তো মাতৃভার্সিটিতে উঠেছে, তাহলে বিয়ে নিয়ে এত তাড়াহুড়ার কি আছে? একটা কাজ করা যায়, আমি দিয়াকে জিজ্ঞেস করে দেখি, দিয়া এই ব্যাপারে ভালোই জানবে। এরপর ঈশা দিয়াকে জিজ্ঞেস করে কিছু জানতে পারল না, কারণ রিধির সাথে দিয়ার অনেক দিন কথা হয়নি। বেশিরভাগ সময়ই রিধির ফোন বন্ধ থাকে, আর রিধি অনেক দিন ভার্সিটিতেও যায়নি। তবে দিয়া নবনীকে ফোন করে জেনে নিয়েছে যে রিধি সুস্থ আছে, কিন্তু তিনি দিয়াকে রিধির সাথে কথা বলতে দেননি। দিব্য এসব শুনে বুঝতে পারল নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। এরপর সে রক্তিমকে ফোন করলো। তারপর এই বিষয়টা পরিষ্কার হলো যে রিধি আর রক্তিমের সম্পর্কটা তাদের পরিবার মেনে নিচ্ছে না, তাই এত তাড়াতাড়ি রিধির বিয়ের কথাবার্তা চলছে। রক্তিম যখন জানতে পারল জুনায়েদ ও নবনী রিধির বিয়ের জন্য রাজিয়া রহমানের বাসায় গিয়েছিলেন, তখনই তার মেজাজ বিগড়ে গেল। এ ব্যাপার নিয়ে রক্তিম আর নবনীর মধ্যে অনেক কথা কাটাকাটিও হয়েছে, আর নবনী এসবের জন্য রিধিকে দোষারোপ করছেন। তার ভাষ্যমতে রিধির জন্যই আস্থার ছেলে তার কথার অবাধ্য হচ্ছে, আর তার সাথে উচ্চস্বরে কথা বলছে। এই মুহূর্তে রিধি নিজেকে আরও বেশি একা মনে হচ্ছে। এই কয়েক সপ্তাহের ঝামেলায় রিধি যেন শরীরের সব শক্তি হারিয়ে ফেলেছে। এই ঘরটিকে এখন আর তার নিজের বাসা মনে হয় না, মনে হয় একটা জেলখানা, আর সে হচ্ছে এই জেলখানার আসামি। রিধি বুঝে ফেলেছে এ বাসায় তার কোনো অধিকার নেই। সে এখন রক্তিমের বাসার আবর্জনা,
যে আবর্জনা দূর করতে পারলে সবাই মুক্ত হবে। ঋতুও আর বোঝা হয়ে থাকতে চায় না। সে রক্তিমকে ত্যাগ করে সবাইকে মুক্তি দিতে চায়। সে সিদ্ধান্ত নিল তার ভালোবাসা ত্যাগ করে সে নবনী জুনায়েদের ঋণ শোধ করবে। ঘড়িতে রাত 2টা, কিন্তু রক্তিমের চোখে ঘুম নেই। আজ অনেক দিন হয়ে গেছে সে ঠিকমতো ঘুমাতে পারছে না, কারণ এখন রক্তিম আর রিধি একই ছাদের নিচে থেকেও বহু দূরে। তার ভালোভাবে কথাও বলতে পারে না। তাদের প্রেমের সম্পর্ক জানাজানি হওয়ার পর থেকে বেগম আতিকা রাতে রিধির সাথে থাকেন। তবু মাঝে মাঝে বেগম আতিকা গভীর ঘুমিয়ে থাকলে রিধি ও রক্তিম কথা বলার জন্য ছাদে চলে যায়। যদিও রক্তিম সেই অন্ধকারাচ্ছন্ন পরিবেশে তার প্রেয়সীকে ভালো মতো দেখতে পায় না, তবু সে হাঁটতে হাঁটতে তার ভালোবাসা খুঁজে নেয়। আজ আকাশ মেঘলা, হয়তো বৃষ্টি নামতে পারে। আর রক্তিম রিধির অপেক্ষায় ছাদে বসে আছে। এই অপেক্ষাটাই খুব কষ্টের, কারণ রিধি তো আর প্রতিদিন তার অপেক্ষায় শুভ্র সমাপ্তি দিতে পারে না। আর তাই প্রতিদিনই সে ভোর অবধি রিধির অপেক্ষায় থাকে আর ভাবতে থাকে কবে আসবে তার প্রেয়সী। ঘরের জানালা খোলা, হালকা হাওয়ায় পদ্মগুলো কাঁপছে। রিধি এতক্ষণ জানালার দিকে তাকিয়েছিল। সে হঠাৎ কী ভেবে মুচকি হাসলো, এরপর সাবধানে বিছানা থেকে উঠে পড়ল। এরপর আলমারি খুলে একটা সাদা রঙের শাড়ি বের করে পরে নিল। অন্ধকারে রিধির শাড়িটা ঠিকমতো পরতে পারেনি, কোনোভাবে পেঁচিয়েছে শুধু। এরপর সে কপালে একটা লাল টিপ দিল, টিপটাও বাঁকা বসিয়েছে। এদিকে বেগম আতিকা ঘুমে আচ্ছন্ন। তবু রিধির ভয়ে হাত পা কাঁপছিল, কারণ যদি বেগম আতিকা ঘুম ভেঙে যায় তাহলে সব শেষ। ডয়ারে একটা মোমবাতি আর লাইটার ছিল, ওগুলো হাতে নিয়ে এসে পা টিপে টিপে রুম থেকে বেরিয়ে পড়লো। এরপর সে ধীরে ধীরে ঘর থেকে বের হয়ে শীতে সে মোমবাতি জ্বালালো। এদিকে রক্তিম চোখ বন্ধ করে ছাদের এক কোণে বসে আছে। রিধির কণ্ঠ শুনে চোখ বন্ধ অবস্থায় সে মুচকি হাসল। রিধির সূর্যে তার মনে কত প্রশান্তি এনে দেয় তা এতদিন রক্তিমের জানা ছিল না। ভালোবাসার মানুষ কত গুরুত্বপূর্ণ হয় তা শুধু দূরত্ব আসলেই বোঝা যায়। রক্তিম তো এত বছর রিধিকে ভালোবেসেই এসেছে, কিন্তু রিধির প্রতি কেন এত টান তা রক্তিমের জানা ছিল না। কিন্তু আজ বুঝতে পারছে। রিধির দুষ্টামিগুলো মনে পড়লে তার আর কোনো বিনোদনের প্রয়োজন হয় না, এমনিতেই হাসি চলে আসে। রিধির মায়াভরা কণ্ঠের স্বর কানে এলে মনে হয় কোনো গান বাজছে, যেখানে কোনো বাদ্যযন্ত্রের প্রয়োজন নেই। রিধির ঠোঁটের স্পর্শ পাওয়ার গ্লাসটি করে পানি খেলে রক্তিমের তৃষ্ণা মিটে যায়। এরপর আর সারাদিন কিছু না খেলেও তার চলে। আর রিধিকে একটু দুচোখ ভরে দেখতে পারলে তো কথাই নেই। সেই মুহূর্তে তার হৃদয়ে শান্ত শীতল হাওয়া বয়ে যায়। মূলত রিধির সাথে এখন তার আত্মিক সম্পর্ক সৃষ্টি হয়ে গেছে, তাই হয়তো রিধির প্রতি তার এত টান, এত মায়া। এদিকে রিধি ফিসফিসিয়ে রক্তিমকে বলল, একদম চোখ খুলবে না, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। রিধির সব কথা শুনে রক্তিম সোজা হয়ে বসল। রিধি তার হাতে থাকা জ্বলন্ত মোমবাতিটি হাত দিয়ে বাঁচিয়ে রেখেছে, যাতে হাওয়া লেগে নিভে না যায়। এরপর রিধি ধীরে ধীরে রক্তিমের সামনে এসে বসল। রক্তিম এই মুহূর্তে রিধির শরীরের ঘ্রাণ পাচ্ছে। সে বুঝতে পারছে রিধি খুব কাছে এসে বসেছে। এবার রিধি বলল, এখন চোখ খোলো। রক্তিম রিধির কথা মতো চোখ খুলে রিধিকে দেখতে পেল। মোমবাতির আলোয় রিধির ফর্সা মুখটা লালচে আভায় পরিণত হয়েছে। রক্তিম খেয়াল করলো আজ রিধি শাড়ি পরেছে। এরপর সে ভালোভাবে তাকিয়ে দেখল রিধির কপালের টিপটি বাঁকা হয়ে আছে, তাই সে মিষ্টি হেসে রিধির কপালের টিপটি সোজা করে দিল। রক্তিমের আজ অনেক ভালো লাগছে, কারণ রিধি তো আজ তার জন্যই সেজেছে। কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে গেল তাদের পরিবেশটি। রক্তিমের মনে কোণে ভাষারা যেন আজ শব্দ বের করার ধ্বনি খুঁজে পাচ্ছে না। হঠাৎ বাতাসের বেগ জোরে আসে, মোমের আলো নিভে গেল, আর সাথে সাথেই যেন নিভে গেল রক্তিমের চোখের আলো। এরপর সে রিধিকে নিজের কাছে টেনে নিল। অনেকক্ষণ এভাবে তারা নীরবে বসেছিল। হঠাৎ রিধি নীরবতা ভেঙে বলল, তুমি চেয়েছিলে তোমার রিধি যেন তোমার জন্য সাজে, আজ আমি তোমার জন্যই সেজেছি। আড়ম্বরহীন সাজ, বাঁকা টিপ, এলোমেলো চুলের কুচি। রক্তিম, তোমায় আমি বড্ড ভালোবাসি। চুলগুলো খোলা, হাওয়ায় উঠছে ভীষণ। হচ্ছে না চুলে খোপা, উঠছে আমার ভূষণ। তোমার মনে জ্বলছে কিরণ, আমার চুলে আভা। ভালোবাসায় বাধা হিরণ, রিধির অপেক্ষার আশা। আর বেশি দিন অপেক্ষা করতে হবে না, তোমাকে আমি কোথাও যেতে দেব না। তোমার হিরণ তোমারই থাকবে,
তোমার অপেক্ষার আশা একদিন পূর্ণ হবে। রীতি মনে মনে বলল, হ্যাঁ, আমাদের অপেক্ষার সমাপ্তি হবে। তোমাকে ত্যাগ করেই এই অপেক্ষার সমাপ্তি ঘটবে। আমাদের ভালোবাসা এই সমাজ মেনে নেবে না। বিশ্বাস করো রক্তিম, আমি জানতাম না এই সমাজ আর তোমার পরিবারের চোখে আমি এতটাই মূল্যহীন ছিলাম। এমন জানলে কখনোই তোমাকে ভালোবাসতাম না। কে চায় কাঁদতে, কার ইচ্ছে হয় যন্ত্রণা নিয়ে বাঁচতে, আর তুমি এখন আমার যন্ত্রণা হয়ে গেছো। তবে এখন এই যন্ত্রণার সাথে রাখতেই আমার ভালো লাগবে। রক্তিম, তুমি সব সময় আমার সাথে থাকবে। এক ছাদের নিচে না থাকলেও এক আকাশের নিচে আমাদের আশ্রয় হবে। আমরা একই হাওয়ায় শ্বাস নিব। আমি দূর থেকেও তোমাকে অনেক ভালোবাসবো। রক্তিম অনেকদিন অফিসে যায়নি, তাই আজ সকালে সে অফিসে চলে গেল। আর তাই জুনায়েদ সাহেব বাসায় আছেন। এদিকে রক্তিম অফিসে যাওয়ার পর রীতি, নবনী ও জুনায়েদের ঘরে এলো। নবনী রীতিকে দেখে জিজ্ঞেস করলো, কিছু বলবি? হ্যাঁ। যা বলার বলে চলে যা, এখন আর কিছুই ভালো লাগছে না। আমার সংসারে কান নজর লেগেছে, আল্লাহ ভালো জানেন। নবনী এমন কথা জুনায়েদ সাহেবের পছন্দ হলো না, তবুও কথা বাড়লে ঝগড়া লেগে যাবে, তাই তিনি চুপ করে রইলেন। এদিকে রীতি মাথা নিচু করে বলল, আমার বিয়েতে আপত্তি নেই। তোমরা আমাকে যার সাথে বিয়ে দিতে চাও আমি তাকেই বিয়ে করব। নবনী রীতির কথা শুনে খুব খুশি হলেন। তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলে বলেন, আমাদের বাচ্চা লিমা। এরপর তিনি জুনায়েদের দিকে তাকিয়ে বললেন, রোহানের বাবার সাথে কথা বলে দেখো, তাড়াতাড়ি কথাবার্তা পাকাপাকি করে ফেলি, বেশি দেরি করা উচিত হবে না। জুনায়েদ শান্ত স্বরে রীতিকে বলেন ঘরে যেতে। রীতি এরপর তার ঘরে চলে এলো। ঘরে এসে দেখলো বেগম আতিকা খাটে পা তুলে বসে আছেন। সে যে একটু শান্তিতে কাঁদবে তার উপায় নেই, তাই সে ওয়াশরুমে চলে গেল। তারপর সেখানে গিয়ে পানির কল ছেড়ে দিয়ে ইচ্ছে মতো কাঁদলো। এখন হয়তো এই যন্ত্রণাই তার নিত্য সঙ্গী। এদিকে আজ রোহান দিব্যকে তাদের বাসায় নিয়ে এলো। সেই সময় ফয়সাল আহমেদ পত্রিকা পড়ছিলেন। তিনি চোখ তুলে দিব্যকে দেখে স্তব্ধ হয়ে গেলেন। আজ অনেক বছর পর দুটি অস্তিত্ব তাদের পরিচয় ফিরে পেয়েছে। দিব্য তার বাবাকে কাছে পেয়েছে, আর ফয়সাল আহমেদ তার ছেলেকে। তাদের উষ্ণ আলিঙ্গন পরিবেশটি আবেগপ্রবণ করে দিচ্ছে। আজ তাদের অশ্রুগুলো সুখের ঠিকানা পেয়েছে। এরপর দিব্য ভেজা কণ্ঠে ফয়সাল আহমেদকে বলল, আমি কি তোমাকে বাবা বলে ডাকতে পারবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। বাবা, আমি দিয়া আর মা তোমাকে খুব মিস করেছিলাম। তুমি কেন আমাদের একবারও দেখতে এলে না? ফয়সাল আহমেদের কাছে দিব্যর এই প্রশ্নের কোনো উত্তর নেই। দিব্য আবার বলল, আমাদের ছাড়া ভালো ছিলে, তাই না? কেউ কি প্রিয়জন ছাড়া ভালো থাকতে পারে? তাহলে একবার আসনি কেন? আমার আর মায়ের কথা না হয় বাদই দিলাম, দিয়াকে তো দেখতে আসতে পারতে। মেয়েটাকে রোজ ওর কলেজ দেখতে যাই, দিয়ে একদম তোর মায়ের মতো হয়েছে, খুব গোছালো আর ভদ্র। আমাকে কখনো দেখতে আসনি? রোহান তো রোজ তোর কথাই বলতো, সারাদিন দিব্য আর দিব্য। তুই তো আমার চোখের সামনেই ছিলি। আচ্ছা, এখন বাসায় চলো, মা তোমাকে খুব মিস করে। তাই নাকি? কই, একবারও তো ফোন দেয়নি। তুমি তো অন্তত দিতে পারবে। আমিও দিইনি। আমাকে ক্ষমা করে দিস। আমার কারণে আমার পরিবারটা এলোমেলো হয়ে গেছে। আমি সবচেয়ে বড় অপরাধী। আমি রোহানকে তার মা থেকে দূরে রেখেছি, তোদের বাবার ভালোবাসা দিতে পারিনি। আমি স্বামী হিসেবেও যোগ্য না রে। প্লিজ এবার বলো না, এখনো সময় আছে। বাকিটা জীবনটা না হয় আমরা একসাথেই কাটাই। রাজিয়া আমাকে তখনও বুঝেনি, এখনো বুঝবে না। বাবা, তুমি একবার মায়ের সাথে দেখা করো, হয়তো তোমাদের কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। এভাবে আর কত? আমার আর এই বদ্ধ করে ভালো লাগে না, যেখানে কোনো সুখ নেই, কথা বলার মানুষ নেই, শুধু নিয়তির অপেক্ষায় থাকতে হয়। এখনো ভাগ্য পরিবর্তনের সুযোগ এসেছে, তুমি শুধু সেই সুযোগটা একবার নাও। ফয়সাল আহমেদ আর কিছুই বললেন না। তার নিজেরও রাজিয়াকে ভালোভাবে দেখতে ইচ্ছে করে, তার সাথে একটু কথা বলতে ইচ্ছে করে, কিন্তু তিনি ভালোবাসার মানুষটির চোখে ঘৃণা সহ্য করতে পারবেন না। কারণ এখন রাজিয়ার চোখে ফয়সালের জন্য ঘৃণাই দেখা যায়। একটা সময় তারা একসাথে বুড়ো হওয়ার স্বপ্ন বেঁধেছিল, আর আজ 15 বছরে তাদের যৌবনকাল শেষ হয়ে গেল। শেষমেশ এই বুড়ো বয়সে এসে ফয়সাল আহমেদ শেষ একবার সেই ঘৃণা ভরা চোখ দুটি দেখার সিদ্ধান্ত নিলেন। তিনি এবার দেখা করবেন রাজিয়ার সাথে, কথা বলবেন আর সব অভিমান শুনবেন। এরপর কোনো সমাধান না হলেও আফসোস থাকবে না, কারণ শেষ চেষ্টা তো করেছেন। এই আশায় শান্তিতে মরতে পারবেন।
পরদিন দীপ আর রোহানের পরিকল্পনায় রাজি আর ফয়সালের দেখা হলো। তাদের একসাথে বসিয়ে দিয়ে দীপ আর রোহান সরে পড়ল। এদিকে অনেকক্ষণ তারা চুপচাপ বসে রইল। হঠাৎ রাজিয়া নিজেই বলে উঠল, আমি চলে যাচ্ছি, তোমার একা বসে থাকতে ইচ্ছে করলে বসে থাকো। ফয়সাল আহমেদ সাথে সাথে রাজিয়ার হাত ধরে ফেলেন। হাত ধরার পর দুজনেই খুব ইতস্তত বোধ করতে লাগলেন। যেহেতু এত বছরে দূরত্ব ছিল, স্বাভাবিক মনে দূরত্ব তো আসবেই। ফয়সাল আহমেদ এবার রাজিয়ার হাত ছেড়ে দিয়ে বলেন, তোমার সাথে কিছু কথা আছে, একটু বসো। এরপর কিছুক্ষণ নীরব থেকে ফয়সাল আহমেদ বলেন, আমার ভুলগুলো কি এতই বেশি ছিল যার জন্য আমি 15 বছরের শাস্তি পেয়েছি? এত বছর পর তিনি আসছেন, ভুল কি বেশি ছিল নাকি কম ছিল তা জানার জন্য? তোমার সেদিনের কথাগুলো আমার ভালো লাগেনি। তুমি কিভাবে আমার ওপর এত বড় অপবাদ দিয়েছিলে? আমাকে কি একটুও বিশ্বাস করতে পারলে না? আমাদের ভালোবাসা কি এতটাই দুর্বল ছিল? রাত জেগে ফোনে কথা বলা, দেরিতে বাসায় আসা, কথায় কথায় রাগ দেখানো, মিথ্যে কথা বলা, এসব কি তাহলে তোমার ভালোবাসার প্রকাশ ছিল? আমি জানি না তুমি কি বুঝছো, কিন্তু বাসায় দেরিতে আসার কারণ ছিল আমি চাইতাম না আমাদের সন্তানরা বাবা মার ঝগড়া দেখুক। একটা মানুষ বাইরে থেকে আসলে অভিযোগের ভিড় জমতো, কার রাগটাই বা নিয়ন্ত্রণ করবে বলো? আর আমি তোমাকে মিথ্যে কথা বলিনি, যদিও কখনো বলে থাকি হয়তো বা শান্তির জন্য। মানুষের তো ভুল হয়, কিন্তু বিশ্বাস করো রাজিয়া, তুমি ছাড়া আমার জীবনে দ্বিতীয় কোনো নারী নেই, কখনো ছিলও না, আর আমি আসতেও দেইনি। প্লিজ আমাকে ঘৃণা করো না রাজিয়া, তোমার চোখে আমার প্রতি ঘৃণা আমি সহ্য করতে পারি না, এই জন্যই তোমার সামনে আসার সাহস হয়নি। যে অপরাধ করে তার মধ্যে কোনো সাহস থাকে না। তুমি তো অপরাধী ছিলে না, তাই না? তাহলে এতদিন লুকিয়েছিলে কেন? জানি না, হয়তো আমার মধ্যে মাথা নত করার ইচ্ছা ছিল না। আমি মনে মনে হেরে গিয়েছিলাম, কিন্তু তোমার সামনে হারতে চাইনি। খুব বড় ভুল করে ফেলেছি, তাই না? যে মেয়েটা আমাকে ফোন করে বলেছিল তুমি তার সন্তানের বাবা হবে, ওই দিনে আমার সবকিছু শেষ হয়ে গিয়েছিল ফয়সাল। কথাগুলো বলতে বলতে রাজিয়া রহমানের গলা ভারী হয়ে এলো। ফয়সাল ব্যস্ত কণ্ঠে বললেন, মিথ্যে কথা। আমার চেয়ে কি তুমি বাইরের মানুষকে বেশি বিশ্বাস করো? আমি এতটুকুও নিচু চরিত্রের ছিলাম না, আমার ওপর সেটুকু বিশ্বাসও রাখতে পারলে না। এরপর ফয়সাল আহমেদ তার হাতে থাকা প্যাকেট থেকে একটা বই বের করলেন। এরপর সেই বইটি রাজিয়ার হাতে দিয়ে চলে গেলেন। ফয়সাল আহমেদ ধীরে ধীরে রাজিয়া রহমানের সিক্ত চোখের আড়াল হয়ে গেল। এরপর রাজিয়া চোখ মুছে বইটির দিকে তাকিয়ে দেখলেন রবীন্দ্রনাথের চোখের বালি। তিনি বইয়ের প্রথম পাতাটি উল্টালেন, সেখানে লেখা ছিল, 15 বছর তুমিই না কাটিয়েছি, মনে ছিল শুধু তোমার নাম। দেয়ালের ফাঁকে ফাঁকে এখনো তোমায় দেখি, তুমিই না আমার জীবন ম্লান। রাজিয়া রহমান বাসে এসে ভালোভাবে বইটি প্রতিটি পাতা উল্টে পাল্টে দেখলেন, আর 15তম পৃষ্ঠায় পেলেন ফয়সালের চিঠি। সেখানে লেখা ছিল, আমি মহেন্দ্রের মতো আমার আশাটাকে ভালোবেসেছি, কিন্তু বিশ্বাস করো আমার আশায় কোনো চোখে বালি ছিল না। মহেন্দ্রের মতো আমার জীবনে কোনো বিনোদিনী নেই, কোনো বিনোদিনী পারবে না এই মহেন্দ্রকে আশার ভালোবাসা হতে ছিনিয়ে আনতে। চোখের বালির মহেন্দ্র আর আশার ভালোবাসার সমাপ্তি হয়েছিল বিনোদিনীর ছায়া আসার পরও, কিন্তু আমাদের সম্পর্ক তো বিনোদিনী আসেনি। তবে কেন আমাদের আশা এখনও তার মহেন্দ্রবাবুকে অপেক্ষায় রেখেছে? শোনো রাজিয়া, আমার বিনোদিনীও তুমি, আশাতেও তুমি। আমি এখনও তোমাকে খুব ভালোবাসি। আমি এখন বুড়ো হয়ে গেছি, কিন্তু মনটা এখনও মেডিকেল ক্যাম্পাসের লাইব্রেরির মাঝখানে আটকে আছে। সময় তো আর ফিরে আসে না, তবু আগামীকাল সেই লাইব্রেরিতেই তোমার উত্তরের অপেক্ষায় থাকবো। এরপর চিঠিটি পড়ে রাজিয়া মুচকি হেসে কলম হাতে নিলেন আর লিখতে বসলেন তার অব্যক্ত কথা। তার অশ্রুবিন্দু লেখার সাদা পাতা ভিজিয়ে যাচ্ছে, তবু তিনি হাসছেন আর প্রশান্ত চিত্রে লিখছেন তার বুড়ো প্রেমিককে নতুন প্রেমের পত্র। সকালে রাজিয়া রহমান নাস্তা করে বাসা থেকে বেরিয়ে পড়লেন, উদ্দেশ্য সেই পরিচিত পরিবেশ। তিনি মেডিকেল ক্যাম্পাসের সামনে নেমে রিকশার ভাড়া মিটিয়ে ক্যাম্পাসের পিচ ঢালার রাস্তায় হাঁটা শুরু করলেন। হালকা হাওয়ায় তার শাড়ির আঁচল উঠছে। তিনি খোপা করে এসেছেন, চুলে লাগানো মেহেদির লালচে রং
সূর্যের আলোয় উজ্জ্বল দেখাচ্ছে, তবে এর মধ্যেও কয়েকটা আধা পাকা চুল বোঝা যাচ্ছে। এই রাস্তায় একটা সময় তিনি তার বুড়োটার হাত ধরে হেঁটেছিলেন। তার বুড়োকে দেখবেন বলে কখনো রং বেরঙের শাড়ি, কখনো বা ভালো জামা পরে একটু সেজেগুজে ক্যাম্পাসে আসতেন। আর তার বুড়োটা তাকে দেখে বলতো, তুমি দেখতে যেমন, আমি তোমাকে ওইভাবেই ভালোবেসেছি। আমি তোমার মনের সৌন্দর্য আকর্ষিত হয়েছি, তোমার রূপের ওই মনটার সামনে ম্লান। তাই তুমি এভাবে সেজে এসো না রাজিয়া। ফয়সাল আহমেদের বলা কথাগুলো মনে করে রাজিয়া রহমান হাসলেন। আজ তার মুখে কোনো সাজসজ্জা নেই। নতুন প্রেমিকের সাথে তো আর দেখা করতে আসছেন না, তিনি এখন পুরো প্রেমিকের সাথে দেখা করতে এসেছেন, যে মানুষটার শরীরের ঘ্রাণটাও এখন তার পরিচিত। আর এতটা বছর ফয়সালের দুটি অস্তিত্ব নিয়েই তো তিনি বেঁচে ছিলেন। আজ তিনি হালকা হলুদ রঙের সুতির শাড়ি পরেছেন, আর তার হাতে ঝুলছে একটা চামড়ার ব্যাগ। তিনি সোজা লাইব্রেরিতে চলে গেলেন। তিনি লাইব্রেরিতে প্রবেশ করে দেখলেন ফয়সাল আহমেদ চোখে মোটা চশমা লাগিয়ে সেই পরিচিত জায়গায় বসে আছেন, যেখানে তারা দুজন একটা সময় একসাথে বসে গল্প করতেন। রাজিয়া নিঃশব্দে চেয়ার টেনে ফয়সালের পাশে বসে পড়লেন। সেই আগের পুরনো লাইব্রেরিতে এখন অনেক পরিবর্তন এসেছে। নতুন আলমারি, নতুন বইয়ের গন্ধ, এক নতুন আসবাবপত্র, আর কথায় কথায় লাইব্রেরির হাওয়ায় এখন নতুনত্বের ছোঁয়া। শুধু মানুষ দুটি পুরনো, আর এখন তাদের পুরনো ভালোবাসার আবার জাগিয়ে তুলছে সেই পুরনো লাইব্রেরিটাকে। রাজিয়া রহমান কিছুক্ষণ পর ব্যাগ থেকে একটা বই বের করে ফয়সাল আহমেদের দিকে ঠেলে দিলেন। ফয়সাল মুখে হাসি টেনে বইটির দিকে তাকালেন। বইটি সমরেশ মজুমদারের কালবেলা। বইয়ের পাতা উল্টিয়ে ফয়সাল আহমেদ তার বুড়ির চিঠি পেলেন। সেই পরিচিত হাতে লেখা দেখে তার চোখ দুটি উজ্জ্বল হয়ে উঠল। তিনি চিঠিটি কাছে এনে ঘ্রাণ নিলেন। এখনও যেন এই চিঠিতে রাজিয়ার হাতের স্পর্শ লেগে আছে। রাজিয়া রহমান চিঠিতে লিখেছেন, 15 বছর তুমি পাশে ছিলে না, তবুও কাটেনি তোমার বাসনা। চিঠিগুলো এখনও বহু যত্নে পড়ি, তোমার প্রেমেতে এখনও মরি। তুমি যদি অনিমেষ হও, আমি মাধবীলতা। ভালোবাসা যদি আবার চাও, আমি দেব না এত সহজে ধরা। তবুও ভালোবেসেছি তখনও, এখনও ভালোবাসি। যদি এই হাত না ছাড়ো কখনো, তোমার রাজিয়া রাজি। চিঠিটি পড়ে ফয়সাল আহমেদ মুচকি হাসলেন। তার পাঞ্জাবির পকেট থেকে একটা কলম বের করে চিঠির অপর পাতায় লিখলেন, রাজিয়া এখন রাজি, ডাকবো না আর কাজী। আমরা তো এখনো আছি, কাবিন যদিও বাসি। সম্পর্কটি এখনো মুখ্য, অতীত যদিও রুক্ষ। ছাড়িনি ততহন হাত, তুমি আমার দিন রাত। আজ হয়েছে পূর্ণ, অপেক্ষার ফল হয়নি শূন্য। ভালোবাসি তোমায় রাজিয়া, জড়তা মুছে দাও কাছে আসিয়া। চিঠির আদান প্রদান শেষে তারা একে অপরের দিকে তাকিয়ে দীর্ঘ হাসি হাসলেন। আজ তারা মন থেকে হাসছে, কারণ তাদের অপেক্ষার সমাপ্তি হয়েছে। ভালোবাসার এই সমাপ্তির ঠিকানা ছিল, আর আজ তারা সেই ঠিকানায় ফিরে পেয়েছে। বুড়োটা শক্ত করে তার বুড়ির হাতটা ধরল। এই হাত আর তিনি ছাড়বেন না। এরপর তিনি নিজের বাহুডোরে তার প্রিয়তমা স্ত্রীকে আটকে রাখলেন। এত বছর পর তিনি আবার তার স্ত্রীর ওপর অধিকার ফিরে পেয়েছেন, যদিও এত বছরও সেই অধিকারটা ছিল, কিন্তু নিজ ইচ্ছায় তারা অধিকারটি থেকে দূরে ছিলেন। এরপর রাজিয়া ও ফয়সাল একসাথে রাজিয়া রহমানের বাসায় এলেন। সেই সময় দিয়া আর ঈশা গল্প করছিল, আর রোহান ও দিব্য বসে বসে টিভিতে খেলা দেখছিল। ফয়সাল আহমেদকে দেখে রোহানের হাত থেকে টিভি রিমোট পড়ে গেল। দিব্য রোহানের চোখ অনুসরণ করে ফয়সালকে দেখে দাঁড়িয়ে গেল আর অবাক কণ্ঠে বলল, তোমরা একসাথে? রাজিয়া আর ফয়সাল একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসলেন। রোহান খুশিতে বাবাকে জড়িয়ে ধরে বলল, আমার আজ সত্যি খুব ভালো লাগছে জানো। তার মানে আমার পরিবার এখন পূর্ণ হয়েছে। না, তোর বউ আসলেই পূর্ণ হবে। রাজিয়ার কথা শুনে রোহানের মনের তীরে সুখের মাঝে যেন আঘাতের ঢেউ আশ্রে পড়ল। তবুও সে সাথে সাথে কথাটি মাথা নেড়ে ছেড়ে ফেল। আজ তো তার জন্য বড়ই আনন্দের দিন। আজ কষ্ট নামের শব্দটিকে সে নিজের কাছে ঘেঁষতে দেবে না। এদিকে দিয়া আর ঈশা শব্দ শুনে রুম থেকে বেরিয়ে এলো। দিয়াকে দেখে ফয়সাল আহমেদ হাত এগিয়ে দিলেন, আর দিয়া উত্তরের অপেক্ষায় মায়ের দিকে তাকিয়ে রইল।
ফয়সাল আহমেদ মুচকি হেসে বলেন, আমার ছোট্ট মাটা কি আমার বাবার কাছে আসবে না? দিয়া তখনও দাঁড়িয়ে আছে, তার চোখে পানি টলমল করছে, যেন এখনই চোখ বেয়ে বৃষ্টি নামবে। ফয়সাল আর অপেক্ষা না করে নিজেই মেয়ের কাছে এগিয়ে আসলেন। এরপর দিয়ার হাত দুটি নিজের হাতের মুঠোয় নিয়ে বলেন। দিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সে এই মুহূর্তে ভীষণ ইতস্তত বোধ করছে, কারণ বুদ্ধি হওয়ার পর আজ প্রথম সে বাবাকে সামনাসামনি দেখছে। তার মনের মধ্যে ভয়, জড়তা, আনন্দ সব একসাথেই ভিড় করেছে। ফয়সাল আহমেদ আবার বলেন। দিয়া মাথা নেড়ে জানিয়ে দিল তার কোনো রাগ বা অভিযোগ নেই। এবার রোহান বলল, দিয়াকে একটু সময় দেওয়া উচিত, তোমাকে তো প্রথম দেখছে। দিয়া যেন পালানোর সুযোগ খুঁজছিল, কারণ তার খুব কান্না পাচ্ছে। এভাবে বাবার সামনে কাঁদতে তার খুব লজ্জা লাগবে, তাই সে দেরি না করে তাড়াতাড়ি সরে পড়ল। রাজিয়া রহমান দিয়ার চলে যাওয়া দেখে বলেন, ও একটু লাজুক স্বভাবের, কিছুদিন পর ঠিক হয়ে যাবে। রোহানের সাথেও এমনই একটা ভাব দেখিয়েছিল। আর এখন তার মুখে যেন কেউ ইঞ্জিন লাগিয়ে দিয়েছে, একবার শুরু হলে নিচ থেকে তো থামবেই না, প্যান প্যান করতেই থাকবে। এরপর ঈশা শ্বশুরকে সালাম দেওয়ার পর ফয়সাল আহমেদ বলেন, হ্যাঁ, মেয়ে তোমার দিব্যের পছন্দে এনেছি। বাবার কথা শুনে রোহান ঈশার দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল আর মনে মনে বলল, উফ, অসহ্য লাগছে এসব। ঈশা এখনো এখানে দাঁড়িয়ে আছে, ও আমার এখানে থেকে চলে যাচ্ছে না কেন? আর আমিও কি না কি ভাবছি, ও যাবেই বা কোথায়? ওর বড় তো এখানেই আছে। হে আল্লাহ, আমাকে এই মেয়ের মায়া থেকে মুক্তি দাও। এই মেয়েটা আমাকে আর কত আবেগে জড়াবে। এখন তো একসাথেই থাকতে হবে। আমি এখন নিজেকে কিভাবে আটকাবো? আমি তো আর পারছি না, কিছু তো একটা করতেই হবে। এদিকে সন্ধ্যায় রাজি আর ফয়সাল কামাল উদ্দিন আর ঈশিতা পারভিনের সাথে দেখা করতে ঈশাদের বাসায় গেলেন। সেখানে তাদের ভালোই গল্প জমল। এখন ফয়সাল তার পরিবার নিয়ে নিজের বাসায় চলে যেতে চান, কিন্তু এভাবে হঠাৎ সব ছেড়ে তো চলে যাওয়া যায় না, কারণ রাজিয়া রহমান তার 2 সন্তানকে নিয়ে অনেক বছর এখানে কাটিয়েছিলেন। তাই তারা কিছুদিন সময় নিল। এর 2 দিন পর রোহান এসে রাজিয়া রহমান আর দিয়াকে নিয়ে গেল। যাওয়ার আগে রোহান বলল, দিব্য আর ঈশা কিছুদিন একা সংসার করুক। এতদিন তো দিব্য মার বোনের ভাগ পেয়েছে, এখন না হয় আমারই পালা। তুই বরং তোর বউকে নিয়ে কিছুদিন একাই থাক, তোর বউ আছে। আর আমার যেহেতু কোনো বউ নেই, আমি আমার মা বোনকে নিয়েই থাকবো। যা যা, তোর জন্য না হয় কিছুদিন মায়া ছাড়লাম। তুমি টেনশন নিও না ভাইয়া, আমরা তোমাদের জন্য ব্যবস্থা করছি। ভাবি, তুমি কিন্তু খুব শীঘ্রই শ্বশুরবাড়ি উঠতে যাচ্ছ। আচ্ছা, এখন চল। আমি যাওয়ার আগে রিধির সাথে একবার দেখা করতে চাই, অনেকদিন ওর সাথে কথা হয়নি। এরপর দিয়া রিধির বাসায় গেল তাকে দেখতে। আর সেখানে যাওয়ার পর রিধিকে দেখেই তার বুকটা কেঁপে উঠল। মেয়েটা নিজে কি অবস্থা বানিয়ে ফেলেছে। চোখের নিচে কালি জমেছে, মুখ শুকিয়ে গেছে, পুরো এলোমেলো একটা অবস্থা। মনে হচ্ছে অনেক দিন নিজের যত্ন নেয়নি। দিয়া রিধির হাত ধরে বলল, তোর কি হয়েছে রিধি? আমার সব কিছুই শেষ হয়ে গেছে। এতদিন রিধির সাথে যা যা হয়েছিল সেসবই দিয়াকে জানালো। দিয়া সব শুনে রিধির হাত শক্ত করে ধরে পড়ল। তুই আমার সাথে চল, আজকে থেকে আমাদের সাথেই থাকবি। তোর বাসায় আর কতদিন থাকবো বল? আমার তো এই পৃথিবীতে কেউ নেই, আমার তো একাই থাকতে হবে। তুই বললি না রেহান ভাইয়ার সাথে বিয়ের কথা চলছে? রিধি শোন, রেহান ভাইয়া অনেক ভালো, ভাইয়া তোকে অনেক ভালো রাখবে। আমি জানি রক্তিম ভাইয়া তোকে ভালোবাসে, কিন্তু কখনো কখনো নিজের সুখের জন্য ভালোবাসা ত্যাগ করতে হয়। এখন যদি রক্তিম ভাইয়া আর তুই পালিয়েও বিয়ে করিস, তবুও তোরা সুখে থাকবি না, কারণ রক্তিম ভাইয়ার পরিবার তোকে কখনোই শান্তিতে বাঁচতে দেবে না। আমিও বাবা মাকে কষ্ট দিতে চাই না। আমি তো অনাথ, অসহায় মেয়ে ছিলাম। তারা আমাকে আশ্রয় দিয়েছিল, নিজের মেয়ের মতো বড় করেছিল, পড়াশোনাও করিয়েছে। বিশ্বাস কর, আমার কখনো মনে হয়নি আমি অনাথ। আর আজ তাদের খুশির জন্য কি আমি আমার ভালোবাসা ত্যাগ করতে পারবো না? আমরাও বাবার বাসায় চলে যাচ্ছি। দিব্য ভাইয়া আর ঈশা ভাবি কিছুদিন পর যাবে। আর তুই ভার্সিটিতে গেলে তোর সাথে দেখা হতো, কিন্তু তোকে তো ভার্সিটিতেও যেতে দিচ্ছে না। আচ্ছা, তুই আমার জন্য মন খারাপ করিস না। জানিস আমার তোর জন্য অনেক খুশি লাগছে। শেষমেশ তোর পরিবারটা সম্পূর্ণ হলো। আর আমার জন্য দোয়া করিস যাতে আমার ইচ্ছেটাও পূরণ হয়। কি ইচ্ছে তোর?
রক্তিমকে পাওয়ার ইচ্ছে। আল্লাহ যাকে তোর ভাগ্যে রেখেছেন। কিন্তু আমি রক্তিমকে পাওয়ার অপেক্ষায় থাকবো। তবুও যদি ও আমার না হয়, তাহলে আল্লাহ যাকে আমার জন্য লিখে রেখেছিলেন তাকেই মেনে নিব। দুদিন পর জুনায়েদ হোসেন, রিধি আর রোহানের বিয়ের ব্যাপারে ফয়সাল আহমেদের সাথে কথা বলেন। ফয়সাল আহমেদের এই সম্পর্কে কোনো অমত নেই, কারণ রাজিয়া রহমানের রিধিকে আগে থেকেই পছন্দ ছিল। কিন্তু এই ব্যাপারে তারা রোহানের সাথে কথা বলেই আগাতে চান। এরপর রাজিয়া রহমান সেদিন বিকালেই রোহানের সাথে এই বিষয়ে কথা বলতে এলেন। রোহান, তোর সাথে কিছু কথা আছে। হ্যাঁ মা, বলো। তোর রিধিকে কেমন লাগে? রিধিকে কেমন লাগে মানে? রিধির বাবা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন। কার জন্য? তোর জন্য। মানে? হ্যাঁ শোন, আমার কিন্তু রিধিকে অনেক ভালো লাগে, আর তোর বউ আসলে আমাদের পরিবারটা সম্পূর্ণ হবে। দিব্য তো নিজের পছন্দে বিয়ে করেছে, এখন আমি তোর বিয়েটা আমার পছন্দে দিতে চাই। কিন্তু তাই বলে রিধি, ও তো বাচ্চা একটা মেয়ে। বাচ্চা কোথায়, ভার্সিটিতে উঠেছে, দিয়ার সমবয়সী। তোদের বয়সের পার্থক্যও তেমন নেই, আর তোর ভালো চাকরিও হয়েছে। এখন বিয়ে করতে সমস্যা কোথায়? আচ্ছা, তোর কি কোনো পছন্দ আছে? কথাটা শুনে রোহান চুপ হয়ে গেল। তার ভালোবাসার মানুষকে তো সে হারিয়ে ফেলেছে, এখন আর কিসের অপেক্ষায় থাকবে সে? রাজিয়া রহমান আবার জিজ্ঞেস করলেন, কি হয়েছে রোহান? তোর পছন্দ থাকলে বল, আমরা কিন্তু তোকে চাপ দিচ্ছি না। না না, তেমন কিছু নেই। তোমার পছন্দই আমার পছন্দ, তোমরা খুশি থাকলে আমিও খুশি। তুই তাও ভেবে দেখ, তোকে তো সময় দিচ্ছি। আর না হয় রিধির সাথে কথা বল, তোরা দুজন দেখা কর। আর তারা কিন্তু আমাদের উত্তরে আসে আছে। আচ্ছা মা, আমি তোমাকে রাতে জানাচ্ছি। হ্যাঁ আচ্ছা। রাজিয়া রহমান চলে যাওয়ার পর সে দীর্ঘশ্বাস ছাড়ল আর মনে মনে বলল, দিব্য আর এসে তো সুখেই আছে। ঈশার এখন সুন্দর সংসার হয়েছে, তাহলে আমি এখনো কার অপেক্ষায় বসে আছি? 2-1 দিন পর দিব্য ঈশাকে নিয়ে বাসায় চলে আসবে, তখন তো মেয়েটা সারাদিন না চাইতেও আমার চোখের সামনেই থাকবে। এভাবে তো আমি ঈশাকে ভুলতে পারবো না। আমারও জীবনকে আরেকটা বারে সুযোগ দেওয়া উচিত। জীবন তো কারোর জন্য থেমে থাকে না, আর একদিন তো বিয়ে করতেই হবে। যদি এখনই করি তাহলে হয়তো ঈশাকে ভুলে যাওয়াটা সহজ হবে। হয়তো সৃষ্টিকর্তা আমার জন্য এই পথটাই খোলা রেখেছেন। রাতে রোহান এসে রাজিয়াকে জানিয়ে দিল তার রিধিকে বিয়ে করতে আপত্তি নেই। আর পরের দিন রাজিয়া আর ফয়সাল রিধিকে দেখতে রক্তিমদের বাসায় গেলেন। তার বিয়ের কথা পাকাপাকি করে ফেলেন। নবনী হোসেন খুব শীঘ্রই এই বিয়ে সেরে ফেলতে চাচ্ছেন, তাই সব কিছু এত দূরত্ব আগাচ্ছে। অন্যদিকে জুনায়েদ হোসেন বুকে পাথর চেপে সব দেখছেন, তবে রক্তিম এখনও কিছুই জানে না। হৃদয় তাকে নিজ থেকে কিছুই জানায়নি, কারণ রক্তিম জানলে অনেক ঝামেলা করবে, আর রিধি চায় না তার জন্য বাসায় আর কোনো ঝামেলা হোক। এদিকে 3-4 দিন পর দিব্য ঈশাকে বাবার বাসায় নিয়ে এলো। এখন তারা এখানেই থাকবে। সকাল থেকে ঈশার মন খারাপ, কারণ এতদিন ঈশা বাবার বাড়ি কাছে ছিল। সে যখন চাইতো তখন বাবার বাসায় যেতে পারত, কিন্তু এখন তো আর সম্ভব না। ঈশার মন খারাপ দেখে দিব্য ঈশাকে জড়িয়ে ধরে বলল, আমার অপসরি মন খারাপ করে আছে কেন জানতে পারি? তুমি জানো না কেন মন খারাপ? আমি বাবা মাকে খুব মিস করছি। এটা তো স্বাভাবিক, দেখবে কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে, আর আমি তো তোমার সাথেই আছি। অপসরির কাব্যটা না খুব পচা, অপসরিকে শুধু শুধু কষ্ট দেয়। কাব্যটা তার অপসরিকে যে মারাত্মক ভালোবাসে, অপসরি কষ্ট পেলে কাব্যটাও যে কষ্ট পায়। এই অপসরি, তুমি কষ্ট পেও না। বলো তোমার কাব্য তোমার জন্য এখন কি করবে? তুমি শুনবে তো? আমি যা চাইবো তা দেবে তো? হ্যাঁ, মন দিয়ে শুনবো, আর আমার সব কিছুই দিয়ে দেব। তুমি তো আমারই আছো, তোমার সব কিছুই তো এখন আমার অধিকার, কিন্তু আমার অন্য কিছু চাই। কি চাই বলো? আমার একটা বাবু লাগবে। ওরে বাবা, আমার সামনেই তো একটা বসে আছে। ওইটা তোমার বাবু, আমাদের বাবু না। আচ্ছা, হঠাৎ বাবু কেন? আমাদের তো মাত্রই বিয়ে হয়েছে, এত তাড়াতাড়ি? ঈশা কথাটি শুনে চুপ করে বসে রইল। তার মাথায় একটা কথাই ঘুরপাক খাচ্ছে, আর তা হলো মা বলেছিল একটা বাচ্চা নিয়ে নিলে দিব্য আত্মার সারা জীবন একটা বন্ধনে আবদ্ধ থাকবে। এত বছর দিব্য, রোহান আর দিয়ার জন্যই রাজিয়া আর ফয়সাল একে অপরের বন্ধনে আবদ্ধ হয়েছিল। বাচ্চা না থাকলে হয়তো সম্পর্কটা আর কখনোই জোড়া লাগতো না। আর দিব্য যদি হঠাৎ পরিবর্তন হয়ে যায়, একটা বাচ্চা হয়ে গেলে দিব্য কখনোই তাকে ছেড়ে যেতে পারবে না। আর ঈশাও দিব্যকে হারাতে চায় না। দিব্য ঈশার দ্বিতীয় ভালোবাসা, আর দিব্য শুধুই তার ভালোবাসা নয়, এখন তার অনেকাংশ জুড়েই দিব্যর বসবাস।
দিব্যকে হারিয়ে ফেলে ঈশা পাগল হয়ে যাবে। আর রাজিয়া রহমানের মতো সে 15 বছর অপেক্ষায় থাকতে পারবে না, কারণ এত ধৈর্য তার নেই, যেখানে অল্পতেই সে ঘুমের ওষুধ বা উল্টোপাল্টা ওষুধ খেয়ে অবচেতন হয়ে পড়ে থাকে। ঈশা অনেকবার এমন করেছিল, এমনকি সে বাবা মার সাথে রাগ করেও এমন পাগলামো করত। কিন্তু দিব্য তার জীবনে আসার পর থেকে তার প্রতিটা দিন বাঁচতে ইচ্ছে হয়। আর দিব্যর মতো একজন জীবন সঙ্গিনী পাওয়াই ঈশা প্রতিদিন নামাজ পড়ে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে। সে দিব্যকে নিজের চেয়েও বেশি বিশ্বাস করে। তবুও যদি হঠাৎ দিব্যকে হারিয়ে ফেলে, তার ধারণা একমাত্র দিব্যর অস্তিত্বই দিব্যকে তার সাথে বেঁধে রাখবে। হঠাৎ দিব্য ঈশাকে জিজ্ঞেস করলো, এই অপসরী, তোমার কি হয়েছে বলো তো? দিব্য, প্লিজ আমাকে এত প্রশ্ন করো না। তুমি আমাকে বলেছো আমি যা চাইবো তাই দেবে, কিন্তু এখন তো দিচ্ছ না, তাহলে মিথ্যে আশা কেন দিয়েছো? ঈশা, তুমি রাগ করছো কেন? তোমার তো এখনো পড়াশোনা শেষ হয়নি। আমার তো ভবিষ্যৎ প্ল্যান করতে কোনো সমস্যা নেই, কিন্তু তুমি কি একসাথে দুটো সামলাতে পারবে? তোমার ওসব নিয়ে ভাবতে হবে না। আর আমি একা একা কেন সামলাবো? তুমি কি ঘাস কাটবে নাকি? আবার তো বড় বাবুটাকে সামলাতে হবে, যে এখনো ঠিকমতো ভাত খেতে পারে না। মাঝে মাঝে খাইয়ে দিতে হয়। ঠিকমতো চুল বাঁধতে পারে না, বরকে চুল আশ্রয় দিতে হয়। এখনো শাড়ির কুচি ঠিকমতো ধরতে জানে না, সেটাও দিব্য রহমানকে করতে হয়। এখনো ভাতটাও রাতে শেখেনি, রান্নাঘরে ধোয়া উঠিয়ে দেয়। এখন তুমিই বলো, বড় বাবুটা ছোট্ট বাবুর জন্য খিচুড়ি কিভাবে রাঁধবে? ঈশা দিব্যর কথা শুনে গাল ফুলিয়ে বসে রইল। দিব্য আবার বলল, যাকে ভার্সিটি যাওয়ার জন্য সকালে টেনে ধরে ঘুম থেকে উঠাতে হয়, সে ছোট বাবুর জন্য সারা রাত কিভাবে জাগবে? যাও, তোমার সাথে আর কথাই নেই। ঈশা এবার পা গুটিয়ে বিছানায় বসলো, সাথে ঈশাকেও বসিয়ে দিল। ঈশা চেঁচিয়ে বলল, কি করছো? ছাড়ো আমাকে। রাগ করেছো ঈশা? আচ্ছা, আমার অপসরের এই ইচ্ছাটাও পূরণ হয়ে যাবে। আমি তো তোমার কথা ভেবে এসব বলেছিলাম। এত কিছু একসাথে সামলাতে তো তোমারই কষ্ট হবে, আর বাবু নেওয়া তো অনেক বড় দায়িত্ব, তাই না? তুমি পাশে থাকলে আমার কোনো কষ্টই হবে। আমি তো সবসময় তোমার সাথেই থাকবো। আজকাল কোনো নতুনত্ব ছাড়াই রীতি রক্তিমে দিনকাল কেটে যাচ্ছে। রীতির মধ্যে এখন আর সেই দুষ্টামি ভাবটা নেই যা 1 মাস আগেও ছিল। এখন জুনায়েদ নবনী দম্পতির ঘরও যে মেয়েটি প্রতিদিন ঘরে আমেজ ছড়িয়ে রাখত, সে নিজেই অন্য জগতে হারিয়ে গেছে। এদিকে দিব্য গতকাল রাতে জানতে পারল রোহান আর রীতির বিয়ের কথাবার্তা চলছে, আর এতেও রোহানের কোনো আপত্তি নেই। দিব্য এসব জানার পর রোহানকে রীতি আর রক্তিমের সম্পর্কের কথা জানাতে চেয়েছিল, কিন্তু সুযোগ পায়নি। আজ রীতি একটা রেস্টুরেন্টে রোহানের সাথে দেখা করতে এসেছে। সে কমলা রঙের জামা পরে এসেছে, কারণ রঙটা তার অপছন্দ। সে মনে করে তাকে এই রঙে একদম মানায় না, তাই আজ সে ইচ্ছে করে নিজেকে এই রঙে সাজিয়েছে। যে মেয়ে আগে সাজগোজ না করে বাসা থেকে বের হতো না, আজ সে একদমই সেজে আসেনি, চুলগুলো বাঁধেনি। এলোমেলো চুলগুলো ঢাকার জন্য রীতি মাথায় কাপড় দিয়ে রেখেছে। এদিকে রক্তিম অফিসে ছিল বিধায় এত কিছু জানতো না। রীতি রেস্টুরেন্টে ঢুকেই মাথার কাপড় ফেলে দিল, যাতে রোহান তার এলোমেলো চুল দেখে পালিয়ে যায়। অন্যদিকে রোহান সাদা রঙের পাঞ্জাবি পরে এসেছে। রোহান তো দেখতে এমনিতেই সুদর্শনী, তবে আজকে তাকে আরও বেশি আকর্ষণীয় লাগছে। এদিকে রীতি এক দৃষ্টিতে কাছের জানালার বাইরে তাকিয়ে রাস্তার গাড়িগুলো খুঁজছে, হয়তো সে পাগল হয়ে গেছে। রোহান রীতিকে দেখে চেয়ার টেনে বসলো, তখনও রীতির কোনো সারা শব্দ হলো না। রোহান চোখ থেকে চশমা নামিয়ে গলা খাকারি দিল। রীতির এখনও কোনো হুঁশ নেই, সে বেখেয়ালে বসে আছে। এবার রোহান টেবিলের উপর হাত রেখে রীতির চোখ অনুসরণ করলো, কিন্তু এমন কিছুই দেখলো না যা দেখলে অপলক চোখে তাকিয়ে থাকা যাবে। রোহান চোখ ফিরিয়ে রীতিকে ভালো মতো লক্ষ্য করলো। মেয়েটা একদম শুকিয়ে গেছে, তার চোখের গভীরে হতাশা ভিড় করেছে। রোহান এবার নিজের কথা বলা শুরু করলো। রিধি, তুমি কি শুনছো? রীতি রোহানের কণ্ঠ শুনে বাস্তবে ফিরে এলো। সে রোহানকে দেখে স্বাভাবিক হাসি ফেরত দিল, আর রোহান সেই হাসির পেছনে ভয়ঙ্কর কষ্ট দেখতে পেয়েছে। রিধি জিজ্ঞেস করলো, ভালো আছেন? আমি ঠিক আগের মতোই আছি, কিন্তু তুমি আগের মতো নেই। হ্যাঁ, তা তো অবশ্যই। একটু বড় হয়েছি, বিয়ের কথাবার্তা চলছে, তাহলে আর আগের মতো কিভাবে থাকবো? আজ মেয়েটির মধ্যে নেই সেই বাচ্চামো স্বভাবটা, কোথাও খুঁজে পাচ্ছি না সেই স্বভাবটা। সে এত কম সময়ের ব্যবধানে কিভাবে এত বড় হলো? তোমার কি কিছু জানার আছে? না। তুমি কি কারো চাপে পড়ে বিয়ের জন্য হ্যাঁ বলেছ?
আমি নিজ ইচ্ছেতেই হ্যাঁ বলেছি। ইচ্ছে না থাকলে আমাকে এখানে দেখতেন না। রিধি, কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো। তোমার কি কোনো পছন্দ আছে? সব পছন্দের জায়গা আমাদের জীবনে হয় না। কিছু পছন্দের মানুষকে ভুলে যাওয়াই শ্রেয়। যারা আমাদের ভাগ্যে থাকে না তাদের জন্য অপেক্ষায় থাকার কোনো দরকার নেই। জীবনকে আরেকবার সুযোগ দেওয়া উচিত। আমি হয়তো তোমার অবস্থা বুঝতে পারছি। সব কথা প্রকাশের জন্য ভাষার দরকার হয় না, চোখের ভাষায় বুঝিয়ে দেয়। রীতি চুপ করে বসে রইল। আসলেই রোহানা হয়তো তার মনের অবস্থা বুঝে ফেলেছে। মানুষ তো আর এতটাও বোকা হয় না। রোহান আবার বলল, রিধি, তোমার অমত না থাকলে আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই, কিন্তু একটা কথা আমি অবশ্যই তোমাকে জানাতে চাই। আর তা হলো, আমি হয়তো তোমাকে ভালোবাসতে পারবো না, কারণ আমি অন্য একজনকে ভালোবাসার জায়গাটা দিয়ে দিয়েছি। এক মনে দুইজনের জায়গা হয় কিনা তা তো আমার জানা নেই, তবে আমি আমার দায়িত্ব অবশ্যই পালন করব। বাকিটা হয়তো সময়ই পরিবর্তন করে দিতে পারে। একটা প্রশ্ন করি, অন্য কাউকে ভালোবাসলে আমাকে কেন বিয়ে করছেন?